আহারে বাছা, কিছু খাসনি বুঝি এখনো? আয়, বাড়িতে এসে দুটো ভাত মুখে দিয়ে যা। এমনই মায়ের পেটে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। আজকের গল্প সাহিত্যিক পবিত্র সরকারের আমাদের বিদ্যাসাগর। SR মিউজিক, বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। ছেলের গল্প বলার আগে মায়ের গল্প বলি। ছেলের তখন অনেক নাম হয়েছে, বই লিখে, বই বিক্রি করে রোজগারও অনেক। বাবার ইচ্ছে বাড়িতে খুব ভালো আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো দেবে। মার ইচ্ছে কিন্তু অন্যরকম। মা চান পুজোতে ধুমধাম থাক, বরং গরিব দুঃখীদের খাওয়ানো হোক। ছেলে বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, দুই হবে, ধুমধাম বাজনা টাজনাও হবে, কিন্তু 5টা গ্রামের গরিব দুঃখীদের খাওয়ানোটাও বাদ যাবে না। মা ছেলেকে এমনও বলেছিলেন আর একবার, বছরে একবার অনেক টাকা খরচা করে পুজো করে কি হবে? তার চেয়ে সেই টাকায় গ্রামের গরিবদের রোজ খাওয়ার ব্যবস্থা কর, টাকা সার্থক হবে। মায়ের হাতে গয়না বলতে এক রূপোর খাড়ু। এই নিয়ে একজন ঠাট্টা করলেন, এমন যার ছেলে তার হাতে শুধু রূপোর খাড়ু। মা ভগবতী দেবী বললেন, বাচ্চা, এই হাতে রান্না করে হাজার হাজার লোককে অন্ন দিয়েছি উড়িষ্যা দুর্ভিক্ষের সময়, তাতেই আমার হাত গয়নায় ভরে গেছে। তুমি সেই গয়না দেখতে পাচ্ছ না তাই। এই গয়না পরা নিয়ে আরেকটা গল্প আছে। ছেলের শখ হয়েছে মার জন্য গয়না বানাতে। মা বললেন, একটাই কিন্তু হবে না বাবা, 3-3খানা গয়না চাই আমার। ছেলে তাতে রাজি। কি কি গয়না চাই একবার বলো। মা বললেন, একটা গয়না গ্রামের ছেলেদের জন্যে একটা বিনে মাইনের স্কুল করে দাও, আর একটা গয়না গ্রামের গরিবদের জন্য একটা ডাক্তারখানা করে দাও, যেখানে তারা বিনে পয়সায় চিকিৎসা করাতে পারবে, বিনে পয়সায় ওষুধ পাবে। আর 3 নম্বর গয়না, আমার গ্রামের দুস্থ ছেলেদের থাকা খাওয়ার একটা বন্দোবস্ত করে দাও। তা ওই 3খানা গয়নাই করে দিয়েছিল ছেলে। শ্বশুর ছিলেন খ্যাপাটে বাউন্ডুলে মানুষ, তাই শাশুড়িকে একসময় চরকা কেটে অনেক কষ্টে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাতে হয়েছে। বিদ্যাসাগরের মাও তাই সংসারের কাজ শেষ করে রাত 1:30-2টোর সময় 2 ঘন্টা করে চরকা কাটতেন। সকলেই বলে, কি দরকার মা, ছেলেরা সবাই প্রচুর রোজগার করছে, এখন খামোখা পরিশ্রম করো কেন? কি হবে ওই 2 পয়সার সুতো কেটে? শরীরটাও তো ভেঙে যাবে এত খাটলে। ভগবতী দেবী কারো কথা শোনেন না। শেষে একদিন সেজো ছেলে শম্ভুচন্দ্র রাগ করে ভেঙে দিলেন সেই চরকা। গভীর দুঃখে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, মুখে জলও তুললেন না। বিপদ বুঝলেন শম্ভুচন্দ্র, নতুন চরকা বানিয়ে দিয়ে তবেই মায়ের অভিমান ভাঙলেন। ওই চরকাটা ছিল ভগবতী দেবীর নিজের স্বাধীন জিনিস, নিজের রোজগারের উপায়। ছেলেরা তার 2 হাত ভরে দিত টাকা পয়সা দিয়ে। গ্রামের হাঁড়ি ডোম মুচির ঘরে ঘুরে বেড়াতেন তিনি, সাগু মিছরি কোঁচড়ে বেঁধে। তাদের রোগবালাই দেখলে ওষুধ দিতেন, পথ্যের ব্যবস্থা করতেন, তাতেই হয়তো লাগতো ওই সুতো কাটার রোজগার। সবসময় ছেলেদের কাছে হাত পাতবেন এমন মা তো ভগবতী দেবী নন। বাড়ির সকলের দুপুরের খাওয়া শেষ, কিন্তু মা তখনও মুখে অন্ন তুলবেন না, কারণ যদি হঠাৎ কোনো অতিথি এসে 2 মুঠো ভাত চাই, যদি এমন কোনো ভিখারি এসে পড়ে যায়, তখনও খাবার জোটেনি যার। হাটের দিনে ভগবতী দেবী দাঁড়িয়ে থাকেন সদর দরজায়। কেউ শুকনো মুখে হাট থেকে ফিরছে, ডেকে বলেন, আহারে বাছা, কিছু খাসনি বুঝি এখনো? আয়, বাড়িতে এসে দুটো ভাত মুখে দিয়ে যা। এমনই মায়ের পেটে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস ভগবতীর সংসার। তখন অবশ্য এই গ্রামটি ছিল হুগলি জেলার মধ্যে। যেমন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তেমনি তার বাবা রামজয় তর্কভূষণ। সংস্কৃত কাব্য, ব্যাকরণ, শাস্ত্র পাঠ করেছেন দুজনেই। তাতে সংসারের দুর্দশা ঘোচেনি। এই দুর্দশা অবশ্য অনেক দিনের। রামজয় তর্কভূষণের আদি বাড়ি ছিল বনমালীপুর গ্রামে। সেখানে বাবা আর 4 ভাইয়ের আশ্রয়ে স্ত্রী দুর্গাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন রামজয়। শুধু দুর্গা নয়, 2 ছেলে ঠাকুরদাস, কালিদাস আর 4টে মেয়ে, সব্বাইকে ফেলে। যতদিন শ্বশুর বেঁচে ছিলেন ততদিন যাও বা আশ্রয় ছিল। শ্বশুর মারা যেতেই দুর্গার সে আশ্রয় ঘুচল। 2 ছেলে 4 মেয়েকে নিয়ে দুর্গা চলে এলেন বাপের বাড়ি বীরসিংহ গ্রামে। কিন্তু বাপের বাড়িতে ভাইয়ের বউ খুব খুশি হলো না। দুর্গা ছেলে মেয়ে নিয়ে চরকায় সুতো কেটে অনেক কষ্টে দিন চালাতে লাগল। বড় ছেলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তখন 14-15 বছরের। সে পাঠশালায় সংস্কৃত পড়ছে রীতিমতো। কিন্তু একে ওইটুকু ছেলে, তার উপর গ্রামে সে বিদ্যা কোন কাজে লাগাবে? ঠাকুরদাস ভাবলেন কলকাতায় গিয়ে চাকরি নেবেন। মায়ের ওই দিনরাত্রির চরকা কাটার খাটুনি, ভাই বোনদের অসহায় অবস্থা, এর একটা বিহিত তাকে করতেই হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের কথা একটু বলেছি, এবার তার বাবা ঠাকুরদাসের কথাও একটু বলি। মায়ের কাছ থেকে ছেলে যেমন অনেক কিছু পেয়েছে, তেমনি বাবার কাছ থেকেও সে কম পায়নি। সে পেয়েছে বড় হওয়ার জন্য অসহ্য কষ্ট সইবার শিক্ষা, অন্যের জন্য নিজেকে তুচ্ছ করার শিক্ষা, কঠিন আত্মত্যাগের শিক্ষা। কলকাতায় এসে একজনের কাছে ইংরেজি শিখতে শুরু করেছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। সেই শিক্ষক কদিন পরে লক্ষ্য করলেন ঠাকুরদাস দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন তাকে, এমন হচ্ছে কেন? প্রথমে তো কিছুতেই বলবে না ঠাকুরদাস। জল নামছে চোখ ভাসিয়ে, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেষে অনেক করে বলার পর ভদ্রলোক জানতে পারলেন সে কথা। ইংরেজি শিখে যে বাড়িতে আশ্রয় পেয়েছে সেখানে ফিরতে অনেক রাত হয়। সেখানে আগেই খাওয়া দাওয়ার পাট চুকে যায়। রাতে অনাহারে থাকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ইংরেজির মাস্টারমশাই রাত্রে খাওয়ার একটা ব্যবস্থা করলেন, কিন্তু সেও বেশি দিন চলল না। আবার অনাহার ফিরে এলো। এমন দিনও যেত সারাদিন একটা দানাও পড়তো না ঠাকুরদাসের পেটে। পিতলের থালা একখানা আর একটি ঘটি ছিল ঠাকুরদাসের সম্পত্তি। ভাবল থালাটা বিক্রি করে দিই, শাল পাতায় খাবো বরং। কিন্তু অচেনা লোকের থালা কিনতে রাজি হলো না বাসনের দোকানদার। ওই চরম ক্ষুধার মধ্যে হঠাৎ পেয়েছে মায়ের মতো এক নারীর দয়া। তার মুড়ি মুড়কির দোকান। ঠাকুরদাস জল চেয়েছিল তার কাছে। সে মুখ দেখেই বুঝেছে এ ছেলের সারাদিন কিছু খাওয়া হয়নি। জোর করে বসিয়ে সে দই মুড়কির ফলার খাইয়ে দিয়েছে ঠাকুরদাসকে। শেষে মাসে 2 টাকা মাইনের একটি চাকরি জুটল ঠাকুরদাসের। যেন আকাশের চাঁদ হাতে পেল সে। মাইনের একটি পয়সাও সে নিজের জন্য রাখত না, 2 টাকায় পাঠিয়ে দিত মার কাছে। তার যেমন চলছিল সেইভাবেই চলল। তারপরে মাইনে বাড়তে লাগলো একটু আধটু। আর কয়েক বছর পরে বাবা রামজয় ফিরে এলেন। নিরুদ্দেশ অবস্থায় তীর্থ ঘুরে বেরিয়েছেন তিনি। ফিরে এসে বীরসিংহেই রইলেন নিজের ভাইদের কাছে। বনমালীপুরে আর ফিরে গেলেন না। ঠাকুরদাসের যখন 23-24 বছর বয়স, রামজয় তার বিয়ে দিলেন ভগবতী দেবীর সঙ্গে। ভগবতী হুগলির গোঘাটের রামাকান্ত তর্কবাগীশের মেয়ে। তার বাপের বংশ যেমন, তেমনি তার মামাবাড়িও ছিল সংস্কৃত পণ্ডিতের বংশ। ঈশ্বরচন্দ্রের ঠাকুরদা রামজয় তর্কভূষণ ছিলেন সাংঘাতিক লোক। একবার গোঘাট থেকে মেদিনীপুর যাচ্ছিলেন রামজয়। বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ যাচ্ছেনও একা, হাতে শুধু একটা লোহার ডান্ডা। এক ভালুক এসে আক্রমণ করল তাকে। রামজয়কে জড়িয়ে ধরে সে নখ দিয়ে তার শরীর ফালা ফালা করে দেয়। রামজয় তর্কভূষণ তাকে ডান্ডা দিয়ে আঘাত করেন।
শেষে রক্তমাখা শরীর নিয়ে রামজয়ই জিতলেন। ডান্ডা আর প্রচণ্ড লাথি খেয়ে ভালুকের প্রাণ গেল। 8 মাইল দূরে এক আত্মীয়ের বাড়িতে 2 মাস শুয়ে ফালা ফালা শরীরের ঘা শুকোলেন রামজয়। সেরে উঠলেন তারপর, কিন্তু পিঠ ভর্তি দাগ রইল সারা জীবন। কতবার ডাকাতদের সঙ্গে হাতাহাতি লড়াই করেছেন। এক ডাকাতকে তো ডাকাতির ব্যবসা ছাড়িয়েছিলেন মারের ভয় দেখে। তার যেমন ছিল শক্তি তেমনই ছিল সাহস। বীরসিংহে তার চেয়ে টাকা কড়িওয়ালা জমি জমার মালিক বড় মানুষ অনেক ছিল, কিন্তু তাদের মন ছিল ছোট। তারা সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করত। রামজয় বলতেন, ওরা মানুষ নয়, ওরা গরু। মাঠের রাস্তায় যেতে যেতে কেউ যদি তাকে বলতো, ওদিকটা দিয়ে যাবেন না, ওখানে লোকে ময়লা করে রেখেছে, মল আছে, রামজয় বলতেন, মল কোথায় হে, ওগুলো তো গোবর। এই গ্রামে মানুষ কোথায় যে মাঠে মল থাকবে? সবই তো গরু। রামজয় তর্কভূষণের বড় ছেলের ঘরে প্রথম নাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন বাংলার 1227 সনের 12ই আশ্বিন। সেদিন হাটে গিয়েছিলেন ঠাকুরদাস। রামজয় নাতি জন্মানোর খবর দেবেন ছেলে ঠাকুরদাসকে, তাই হাটের পথে একটু এগিয়ে এলেন। ছেলের সঙ্গে দেখা হলো। ছেলে খবর জিজ্ঞেস করলে বললেন, এই একটি এঁড়ে বাছুর জন্মেছে। ঠাকুরদাস ভাবলেন বাড়িতে গাভী গাই ছিল একটি, তারই বুঝি বাছুর হয়েছে। বাড়িতে এসে বুঝলেন তা নয়, ভগবতী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঠাকুরদার কথায় যে ভুল ছিল না তা পরে প্রমাণ হয়েছে। এরে বাছুরই বটে। বালক ঈশ্বরচন্দ্র ভয়ঙ্কর দুর্দান্ত ছেলে। বাবা ঠাকুরদাস বলতেন, ঘাড় কেঁদো ছেলে। বাবা বললেন, যাও আজ সকাল সকাল স্নান করে এসো। ঈশ্বরচন্দ্র জেদ ধরে সেদিন স্নানই করল না। শেষে ঠাকুরদাস বুদ্ধি করে ছেলেকে দিয়ে যা করাতে চান তার উল্টো হুকুম করতেন। বলতেন, আজ স্নান করে কাজ নেই। অমনি ঈশ্বর পুকুরে গিয়ে ঝুপঝাপ ডুব দিয়ে স্নান করে আসত। আজ একটা ময়লা কাপড় পরে কলেজে গেলে কেমন হয়? ছেলেকে জিজ্ঞেস করতেন ঠাকুরদাস। ঈশ্বর অমনি একটা পরিষ্কার ধুতি পরে তৈরি হয়ে নিত। নিজেই সেসব দুষ্টুমির কথা বলেছেন। কেউ কাপড় ধুয়ে শুকোতে দিয়েছে, সে কাপড় নোংরা করে এলেন। একবার তো ধান ক্ষেত থেকে ধানের শীষ তুলে চিবিয়ে খেতে গিয়ে গলায় সে শীষ বিঁধল। প্রায় মরতে বসেছিল ঈশ্বরচন্দ্র। ঠাকুমা অনেক কষ্টে সে শীষ বার করে আনেন। এক জায়গায় সে আর 5টা দুষ্টু ছেলে থেকে আলাদা হয়ে গেল। পড়াশোনায় এ ছেলের গভীর মনোযোগ, বুদ্ধিও প্রখর। যা পড়ে তা চট করে বুঝে ফেলে। 8 বছর বয়সে তার পাঠশালার পড়া শেষ হয়ে গেল। গুরুমশাই কালীকান্ত চট্টোপাধ্যায় ঠাকুরদাসকে বললেন, একে কলকাতায় নিয়ে গিয়ে ইংরেজি লেখাপড়া শেখাও। এ ছেলের যেমন বুদ্ধি, নিশ্চয়ই খুব ভালোভাবে পাশ করবে, বড় চাকুরি পাবে। 9 বছরের ছেলেকে নিয়ে 1829 সালে কলকাতায় চলে এলেন ঠাকুরদাস। হাঁটা পথে প্রায় 26 ক্রোশ রাস্তা। তখন পুরো পথ হেঁটে আসতে হতো। পা ফুলে কখনো ব্যথা হতো ঈশ্বরের। বাপ ঠাকুরদাস কখনো আরেকটু হাঁটো, তরমুজ খেতে দেব বলে কখনো কাঁধে নিয়ে খানিকটা হেঁটে 2 দিনে কলকাতা পৌঁছতেন। ঈশ্বর কলকাতায় পৌঁছল। এর মানে দাঁড়ালো এই যে সে পুরনো পৃথিবী থেকে নতুন আধুনিক পৃথিবীতে এলো। প্রথমবার পথে আসতে আসতে মাইল ফলকের নম্বর লেখা পাথর দেখে সে ইংরেজি 1-2 শিখে নিয়েছিল। সে শুধু গ্রাম থেকে শহরে এলো তা নয়, এখন সে সারা পৃথিবীর খবর রাখবে। বই পড়ে ইংরেজি ভাষা শিখে নতুন রাজা ইংরেজের প্রতিনিধিদের সঙ্গে মিশে সে সারা পৃথিবীর মানুষ হয়ে যাবে। বীরসিংহ গ্রামের সন্তান ঈশ্বর আর বীরসিংহের ছোট্ট সীমানায় আটকে থাকবে না। ওই বেঁটে খাটো ছেলেটির শরীরটা ছিল ছোট্ট, কিন্তু মাথাটা ছিল মস্ত বড়। তাই তাকে লোকে ঠাট্টা করে যশোরে কই বলে ডাকত। যশোর জেলায় কই মাছ বিখ্যাত ছিল একসময়। তাদের মাথাও ছিল বেশ বড়। যাই হোক, ছোট্ট বালক ঈশ্বর যখন ছাতা মাথায় দিয়ে পথ চলত, তখন লোকে ভাবত
একটা ছাতা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ছাতার আড়ালে তার পুরো শরীরটা ঢাকা পড়ে যেত। এই ছোট্টখাট্ট মানুষটির মাথা একদিন আকাশ ছোঁবে আর সকলের মাথার চেয়ে অনেক উঁচু হয়ে উঠবে। এই যে ব্যাপারটা ঘটবে, তাই 8 বছরের ঈশ্বর এখনো জানেই না। কিন্তু আমরা এখন বুঝতে পারি এর জন্য সে দুদিক থেকে তৈরি হচ্ছিল। দুভাবে চলছিল তার সাধনা। প্রথমত পড়াশোনা। 1829 খ্রিস্টাব্দের জুন মাসে সে ভর্তি হলো কলকাতার সংস্কৃত কলেজে, ব্যাকরণের 3য় ক্লাসে। পড়াশোনায় তার অসম্ভব আগ্রহ আর মনোযোগ, তেমনি তার বুদ্ধি আর স্মৃতিশক্তি। কঠিন কঠিন বিষয় মুহূর্তে বুঝে নেয় আর মাথায় ভরে রেখে দেয়। ব্যাকরণে 3 বছরে 3 বারই পুরস্কার পেয়েছে। বৃত্তি পেয়েছে 1.5 বছরের মাথায়। প্রায় সারা রাত জেগে পড়তো কলেজের পড়া, ঘুমোতো 2 ঘন্টা, রাত 10টা থেকে 12টা। তারপর বাবা জাগিয়ে দিতেন তাকে। ব্যাকরণের পর অভিধান আর ভট্টিকাব্য, তারপর কাব্য, সাহিত্য, অলঙ্কার শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, বেদান্ত, ন্যায়শাস্ত্র, জ্যোতিষ, কি নয়। 12 বছর 5 মাস ধরে পড়ল ঈশ্বর সংস্কৃত কলেজে। সে পড়া শেষ হলো 1841 খ্রিস্টাব্দে। এর মধ্যে নিজের বয়স যখন 12 বছর, তখনই সে সংস্কৃতে কথা বলতে শিখেছে। বছর বছর প্রথম হয়েছে শ্রেণীতে, পুরস্কারের পর পুরস্কার পেয়েছে। শুধু ক্লাসের পরীক্ষায় নয়, কবিতা বা শ্লোক রচনা করেছে সংস্কৃতে, প্রবন্ধ লিখেছে সংস্কৃতে। তাতে বৃত্তির টাকা বেড়েছে। পুরস্কারও পেয়েছে 100-200 টাকার। সে টাকা বাবার হাতে তুলে দিয়েছে। বাবা পুরোটা না নিলে বাকিটা দিয়ে সংস্কৃতের পুরনো পুঁথি কিনেছে সে। এরই মধ্যে তার যখন 15 বছর বয়স, তার বিয়ে হয়েছে ক্ষীরপাই গ্রামের শত্রুঘ্ন ভট্টাচার্যের 7 বছর বয়সের মেয়ে দীনময়ীর সঙ্গে। দীনময়ী আছে বীরসিংহে শ্বশুর বাড়িতে। ঈশ্বর কলকাতায় বাবার সঙ্গে থেকে সংস্কৃত কলেজে পড়াশোনা চালায়। এইখানে ঈশ্বর আর এক দিক থেকেও আর এক রকম শিক্ষা নিচ্ছে। তা হলো অমানসিক কষ্ট সহ্য করার শিক্ষা, সংকোচ ও ঘেন্না জয়ের শিক্ষা। একদিনে এ শিক্ষা হয়নি। কলেজে ভর্তি হবার পর প্রথম ভোর রাত্রে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে ঠাকুরদাস তার পড়া ধরতেন, নানা রকম সংস্কৃত শ্লোক শেখাতেন। ঘুম থেকে যদি উঠতে দেরি করত ঈশ্বর, কিংবা যদি বাবা রাত্রে বাড়ি ফেরার আগে ঘুমিয়ে পড়ত, কপালে জুটত প্রচণ্ড মার। মারের চোটে ঈশ্বরের কান্না শুনে অস্থির হতো বাড়ির লোকেরা। তারা বলতো, মেরে ফেলবে নাকি ছেলেটা? এরকম করে যদি মারো তো অন্য বাড়িতে যাও। একবার তো মার সহ্য করতে না পেরে ঈশ্বর পালিয়েই গেল, গিয়ে উঠল সংস্কৃত কলেজের কেরানির বাড়িতে। মার হয়তো একটু কমলো বাড়ির অন্যদের বকুনিতে, কিন্তু ঈশ্বর নিজের শাসন নিজেই করতে লাগলো। পাছে ঘুম আসে, সেজন্য চোখে সর্ষের তেল দিয়ে জেগে থাকতো সে পড়াশোনা করবার জন্য। পড়াশোনায় তার আগ্রহের শেষ নেই, কিন্তু কোন অবস্থার মধ্যে পড়াশোনা করছে সে। বড়বাজারে জগৎদুর্লভ সিংহের বাড়িতে একটি ঘরে তারা আশ্রয় পেয়েছে, বাবা আর ছেলে। বাবা ঠাকুরদাস কাজ করেন বড়বাজারের এক পিতল আর লোহার বিলিতি জিনিসপত্রের দোকানে। সকাল 9টায় বেরিয়ে ফেরেন সেই রাত 9টায়। মা আর ঠাকুমাকে ছেড়ে এসেছে 8 বছরের ছেলে। একা ওই বাসায় তাদের কথা মনে করে সে কাঁদে। জগৎদুর্লভের বিধবা ছোট বোন রায়মণি অবশ্য ঈশ্বরকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন, কারণ ঈশ্বর তার ছেলে গোপালচন্দ্রের সমবয়সী। রায়মণির আদর আর স্নেহ ঈশ্বরকে রক্ষা করেছে। সারা জীবন সে কথা ভোলেনি। বুড়ো বয়সেও সে স্নেহের কথা ভাবলে ঈশ্বরের চোখে জল এসে পড়েছে। কলেজে ভর্তি হওয়ার বছর 2-এর মধ্যেই সে বাসায় এসে পড়ল তার পরের ভাই দীনবন্ধু। সেও কলকাতায় লেখাপড়া করবে। এই সময় ঠাকুরদাসের কাজের পরিমাণ এমন বেড়ে গেল যে তিনি আর রান্না করার সময় পেতেন না। ফলে ঈশ্বরকে দুবেলা রান্নার দায় নিতে হলো। 9-10 বছরের এ ছেলেটি কি তখন শুধু দুবেলা রান্না করেছে? রোজ সকালে স্নান করে সে বাজারে গেছে,
বাজার থেকে আলু পটল মাছ এইসব কিনে এনেছে। তারপর হলুদ জিরে লঙ্কা শিলনোড়াতের বেটে নিয়েছে, উনুন ধরিয়েছে। 4 জন লোক তখন খেত বাসায়। 4 জনের জন্য ভাত ডাল মাছের ঝোল রেঁধে সকলকে খাইয়ে ঈশ্বর এঁটো তুলেছে, হাঁড়ি মেজে বাসন ধুয়েছে। বাসন মেজে এইসব কাজ করে তার আঙুল আর নখ হলুদ হয়ে ক্ষয়ে গিয়েছিল। তার বাসাটা কীরকম ছিল একবার দেখিয়াম। বাড়ির একতলায় স্যাঁতস্যাঁতে ঘর, জানলা নেই, তাই সে ঘর অন্ধকার। কাছে 2টি পায়খানা, তার দুর্গন্ধ ঘরে ঘুরে বেড়ায়। মলের পোকা ঘরে ঢুকে পড়ে। ঈশ্বর ঘটির জল ঢেলে সেগুলোকে ধুয়ে দেয়। ঘরময় আরশোলা উড়ে বেড়ায়। একবার তো তরকারিতে আরশোলা রেঁধে ফেলল ঈশ্বর। কখন উড়ে এসে পড়েছিল সেটা দেখতেই পায়নি, আর পড়বি তো পর, সেটা তার পাতের তরকারিতেই পড়ল। বাবার ভাইয়ের সঙ্গে সে খেতে বসেছে রাত্রে, পাছে তরকারিতে আরশোলা দেখে তারা খাওয়া ছেড়ে উঠে যায়। ঈশ্বর তাই আরশোলা শুদ্ধ তরকারি খেয়ে ফেলল। শুধু তাই কি, একবার সেজ ভাই শম্ভুচন্দ্র আমাশা হওয়াতে বিছানা নোংরা করে ফেলেছে। ঘুমন্ত ঈশ্বরের গায়ে বুকে পিঠেও নোংরা লেগেছে। ঘুম থেকে উঠে দেখেছে ঈশ্বর এই কাণ্ড, কিন্তু ভাইকে কিছুই বলেনি। কুয়ো থেকে জল তুলে সব পরিষ্কার করেছে নিজের হাতে। মেজ ছেলেকে বিয়ে দিয়ে দেনা হয়েছে ঠাকুরদাসের। কলকাতার বাসায় খরচ কমিয়ে দিয়েছেন। এখন বিকেলে জল খাবার হলো 1/2 পয়সার ভিজে ছোলা, 1/2 পয়সার বাতাসা। ভিজে ছোলার অর্ধেক দিয়ে রাত্রে পোস্ত আলু কুমড়োর তরকারি। প্রত্যেক রাতেই ওই এক তরকারি, মাছ নেই। ঈশ্বর বাবাকে ভাইকে দুবেলা খেতে দেয়, আর তার চোখ দিয়ে জল পড়ে। নিজের কষ্টকে সে কষ্ট বলেই মানে না। আর যেখানে দয়া মায়া স্নেহ মমতা, সেখানে তার রাগ ঘেন্না কিছুই নেই। ভিতরে ভিতরে আর এক ঈশ্বরচন্দ্র তৈরি হচ্ছে, একটা ইস্পাতে তৈরি মানুষ যেন। বুঝতে পারি সারা জীবন যে সে লড়াই করবে, তার জন্য তার নিজেকে তৈরি করার সাধনা করছে এখন। সে তো শুধু পণ্ডিত হবে না, অমন সংস্কৃত কলেজে প্রথম হওয়া বিদ্যাসাগর তো কত হয়েছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আর 2টি হলো না। একুশ বছর বয়সে কলেজের পড়া শেষ হলো ঈশ্বরচন্দ্রের। সে হলো বিদ্যাসাগর, সংস্কৃত কলেজের সেরা ছাত্র। মাস্টারমশাইরা সকলেই দিগ্গজ পণ্ডিত এক একজন। তাদের সকলেরই এক কথা, এরকম অসামান্য মেধাবী ছাত্র তারা আর পাননি। তাকে দুহাত ভরে শিক্ষা দিয়েছেন সবাই। যা শিখতে 3 বছর সময় লাগে, তা সে 1.5 বছরে শিখে ফেলেছে। কিন্তু ঈশ্বর তো কলকাতায় এসেছিল ইংরেজি শিখতে। সে সংস্কৃত কলেজে পড়ল কেন? বাবার ইচ্ছে তাই। ঠাকুরদাসের নিজের মনের বাসনা ছিল পিতৃপিতামহের সংস্কৃত চর্চার ধারাটি তিনি বাঁচিয়ে রাখেন। কিন্তু অভাবের তাড়নায় তাকে অল্প বয়সে এসে কলকাতায় চাকরি নিতে হলো। খুব বেশি পড়া আর হয়ে ওঠেনি, তাই বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজেই তিনি ভর্তি করলেন। দেশে টোল করে দেবেন, সেখানে ছাত্র পড়িয়ে ঈশ্বর বংশের ধারাটা বজায় রাখবে। সে আর হলো না অবশ্য শেষ পর্যন্ত। আর একজন পরামর্শ দিয়েছিলেন, তা কেন, ঈশ্বর ল কমিটির পরীক্ষা দিক, দিলে জজ পণ্ডিতের চাকরি পাবে। ইংরেজ জজদের হিন্দু আইন বোঝাবে, আর এদেশি লোকদের কথাবার্তার অর্থ ওই জজদের বুঝিয়ে দেবে। ঈশ্বর ল কমিটির পরীক্ষায় বসেছিল যখন তার বয়স 17-18। সকলে 3 বছরের আগে পাশ করতে পারত না। ঈশ্বর পরীক্ষা দিয়েছিল মাত্র 6 মাস পড়াশোনা করে। এ সময় রাত্রে 2-3 ঘন্টা ঘুমিয়েছে। বাবা রান্নার কাজ থেকে ছুটি দিয়েছিলেন তাকে। দিব্যি পাশও করে গেল ঈশ্বর। চাকরি হলো ত্রিপুরায়। বাবা বললেন, থাক, অত দূর যেতে হবে না। ঈশ্বর সঙ্গে সঙ্গে সংস্কৃত কলেজে বেদান্তের ক্লাসে গিয়ে আবার ভর্তি হলো। সংস্কৃত পড়াই তো শেষ হয়নি তখনও তার। ত্রিপুরায় জজ পণ্ডিতের চাকরি সে নেয়নি। তার চাকরি হলো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে।
সেরাস্তাদার অর্থাৎ প্রধান বাংলা শিক্ষকের চাকরি। এই কলেজের সেক্রেটারি মার্শাল সাহেব সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের প্রশংসা শুনেছিলেন সংস্কৃতের এমন ছাত্র এর মধ্যে আর দুটি হয়নি। তাই তাকে ডেকে এনে তিনি চাকরি দিলেন। ফোর্ট উইলিয়ামের ছাত্র ছিল সব ইংরেজ। তারা সকলেই তরুণ যুবক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারত শাসন করতে এসেছেন। তাদের এদেশের ভাষা জানতে হবে, ধর্ম জানতে হবে, সামাজিক নিয়মকানুন জানতে হবে। এই কলেজে মাসিক 50 টাকা বেতনে ঈশ্বর প্রধান পণ্ডিতের পদ পেলেন। এবার থেকে আমরা ধরে নিতে পারি যে তার অভাবের দিন শেষ হলো। এরপরেও তাকে মাঝে মাঝে ধার দেনায় ডুবতে হবে, কিন্তু সে হবে অকাতরে দান করবার জন্য। অভাবও হয়তো শেষ হলো, কিন্তু শিক্ষা শেষ হলো না। এই কলেজে কাজ করতে করতেই ঈশ্বর হিন্দি ভাষাটা রপ্ত করে ফেলল। ইংরেজিও শিখতে লাগলো ডাক্তার নীলমাধব মুখোপাধ্যায়ের কাছে, তারপর শিখল রাজনারায়ণ গুপ্তের কাছে। দেখতে দেখতে চমৎকার ইংরেজি লিখতে আর বলতে পারার ক্ষমতা এসে গেল তার। তখনকার দিনে এখানেও সে অনেককে ছাড়িয়ে গেল, আর হাতের লেখা তো ছেলেবেলা থেকেই মুক্তোর মতো। ফোর্ট উইলিয়াম কলেজেই ঈশ্বরের সঙ্গে ইংরেজ শাসকদের পরিচয় শুরু হলো। তারা তার অসাধারণ পাণ্ডিত্য আর কর্মদক্ষতার পরিচয় পেয়ে রীতিমতো ভক্ত হয়ে উঠলেন তার। ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মার্শাল সাহেব তো ঈশ্বরের গুণপনায় মুগ্ধ। কোনো কাজই তার পরামর্শ ছাড়া করতেন না। মার্শাল নিজে সংস্কৃত জানতেন, বাংলাও জানতেন। তখন কলকাতা গোটা ভারতের রাজধানী। এখান থেকেই বড়লাট সমস্ত দেশ শাসন করেন। এই বড়লাটের শিক্ষা বিষয়ে পরামর্শদাতা অর্থাৎ এখনকার ভাষায় দেশের শিক্ষামন্ত্রী ছিলেন মৌয়াট সাহেব। তিনি সংস্কৃত ভাষা, সাহিত্য, হিন্দু ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলেই ছুটে আসতেন ফোর্ট উইলিয়াম কলেজে মার্শাল সাহেবকে জিজ্ঞেস করে উত্তরটা জেনে নিতে। মার্শাল আবার নিজে উত্তর না দিয়ে ঈশ্বরকেই এগিয়ে দিতেন। ঈশ্বর সব প্রশ্নের চমৎকার মীমাংসা করত। ফলে সরকারি শিক্ষা বিভাগও নানা ব্যাপারে ঈশ্বরের পরামর্শ নিতে শুরু করে। পরে আমরা দেখব দেশের ছেলেমেয়েরা কি পড়বে তা স্থির করতে গিয়ে শিক্ষা বিভাগ ঈশ্বরের উপদেশ পরামর্শ খুব সম্মান দিয়ে গ্রহণ করেছিল। ঈশ্বরের ফোর্ট উইলিয়ামে কাজটি ছিল একটা দুর্লভ সুযোগ। এই কাজের সূত্রে সে সরকারি উপরমহলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। তোষামত দিয়ে নয়, নিজের বিদ্যা, বুদ্ধি, তেজস্বিতা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে। মাথা নিচু করে সে ইংরেজদের প্রসাদ চাইতে যায়নি কখনো। 4.25 বছরের মতো ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান বাংলা পণ্ডিতের কাজ করেছে। চাকরি পেয়েই সে বাবাকে বলেছিল, বাবা, আমার রোজগার এখন যথেষ্ট হলো, আপনি এবার গ্রামে ফিরে গিয়ে বিশ্রাম করুন, আর আপনাকে চাকরি করতে হবে না। আমি আপনাকে মাসে মাসে 20 টাকা করে বীরসিংহে পাঠিয়ে দেব। কলকাতার চেনা পরিচিতরা ঠাকুরদাসকে বারণ করল, বলল, ছেলে এখন বলছে টাকা পাঠাবে, কিন্তু পরে যদি বন্ধ করে দেয় তখন তো আপনাকে না খেয়ে মরতে হবে। এখনো যখন সাধ্য আছে আর কটা দিন বরং চাকরিটা রেখে দিন। ঠাকুরদাস তাদের বললেন, আমার ছেলেকে আমি চিনি যে, বলে গ্রামে ফিরে গেলেন। ঈশ্বর 50 টাকা মাইনের 20 টাকা মাসে মাসে বাবাকে গ্রামে পাঠাতে লাগলো। 10 টাকা দিতে হতো হিন্দি ভাষার শিক্ষককে, বাকি থাকতো 20 টাকা। এই 20 টাকাই বাসা ভাড়া দিয়ে অতি কষ্টে তার দিন চলত। লোক তো সে একা ছিল না, সে তখন কাছে এনে রেখেছে নিজের 2 খুড়তুতো আর 2 পিসতুতো ভাইকে। আছে একটি মাসতুতো ভাই, আর নিজের 2 ভাই দীনবন্ধু আর শম্ভুচন্দ্র তো আগে থেকেই ছিল। সেই সঙ্গে আছে বাড়ির কাজের লোক শ্রীরাম। মোট 9 জন লোকের কলকাতার বাসাতে মোট 20 টাকায় সংসার চালানো। সে ওই ঈশ্বর বলেই
হয়তো সম্ভব হতো। অনেকে বলেন ফোর্ট উইলিয়াম কলেজে এই 4.25 বছরের চাকুরির সময় ঈশ্বর নিজেকে তৈরি করেছে, আর কোনো দিকে তাকায়নি, দেশের কথা সমাজের কথা সে ভাবেনি। কথাটা একেবারেই ঠিক নয়। সে 9 জনের একটি সংসার চালিয়েছে যৎসামান্য টাকায়, অসম্ভব কষ্ট আর পরিশ্রম করে নিজের ভাই আর জ্ঞাতি ভাইদের মানুষ করার চেষ্টা করছে। এ কি দেশের কাজ, সমাজের কাজ নয়? আর এই জিনিসটাও যদি আমরা না ধরি, তাহলেও দেখব সে ওই সময়েই যোগ দিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তার তত্ত্ববোধিনী পত্রিকায় লেখা বাছাই করছে, তা সংশোধন করছে। দেবেন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র আমাদের সবচেয়ে বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাই নয়, তিনি ছিলেন মহাত্মা রামমোহন রায়ের সুযোগ্য শিষ্য। রামমোহনের ধর্মভাবনা নিয়ে তিনি একটি ছোট দল তৈরি করলেন। বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ামে চাকরিতে ঢোকার একটু পরেই 1843 খ্রিস্টাব্দে ওই বছরই তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করলেন দেবেন্দ্রনাথ। সম্পাদক হলেন তখনকার আরেকজন জ্ঞানী মানুষ অক্ষয় কুমার দত্ত, আর এই পত্রিকার লেখাটেখা সবই দেখে দিতেন বিদ্যাসাগর। আমরা বলবো ঈশ্বর তখন নিজের পায়ের তলার মাটিটা যাচাই করছেন, দেখছেন কত শক্ত সেই মাটি। তখনকার সমাজে যারা নেতা হয়ে উঠেছেন তারা মস্ত বড়লোক বলা চলে। কেউ জমিদারের ছেলে, কারো বাবা কলকাতায় ইংরেজদের সঙ্গে ব্যবসা করে লাখ লাখ টাকা করেছেন, সম্পত্তি করেছেন, জমিদারি কিনেছেন। রামমোহন রায় নিজেই মস্ত বড় লোক, দেবেন্দ্রনাথ ঠাকুরও তাই। অক্ষয় কুমার দত্ত সচ্ছল পরিবারের সন্তান। সেখানে ঈশ্বরচন্দ্র 20 টাকাতে 9 জনের ভরণ পোষণ চালান কলকাতার গলিতে বাসা ভাড়া করে। তিনি গ্রামের গরিব গৃহস্থের ছেলে, তার শিক্ষা দীক্ষাও একালের মতো নয়। কলকাতাতে তার বড়লোক আত্মীয় স্বজনও ছিল না। পায়ের তলার মাটি এই জন্যই শক্ত করা দরকার ছিল তার। দরকার ছিল আরও একটি কারণে, সে কথাটাও বলা উচিত। তখনকার দিনে যারা আমাদের দেশে সমাজ বদলানোর আন্দোলনে নেতা হয়ে উঠেছেন, তাদের মধ্যে দুটো দল খুব স্পষ্ট। একটা দল ছিল হিন্দু কলেজের ছাত্রদের। হিন্দু কলেজ তৈরি হয়েছিল ঈশ্বরচন্দ্রের জন্মের 3 বছর আগে, 1817 খ্রিস্টাব্দে। এই কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ, ইংরেজি শিক্ষা দীক্ষায় একটা বড় রাস্তা খুলে দেয় এবং কলকাতার বাঙালি বড় লোকেরা তাদের ছেলেদের ভর্তি করে দেন এই কলেজে। 8 বছরের ঈশ্বরচন্দ্র যখন সবে কলকাতায় এসে পৌঁছেছে, তখন এই কলেজের ছেলেরা কলকাতায় আর দেশে খুব হইচই ফেলে দিয়েছে। ডিরোজিও, অল্প বয়সী একজন শিক্ষক, তাদের বলেছেন, তোমরা যুক্তি ছাড়া আর কিছু মানবে না। সমাজ নয়, ধর্ম নয়, অভিভাবক নয়, এমনকি আমার মতো শিক্ষকও যদি বলে আমি বলছি এটা তোমাকে মানতে হবে, তোমরা প্রশ্ন করবে, কেন মানব? যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। এই সব ছেলেরা ইংরেজির মধ্যে দিয়ে সারা পৃথিবীর কথা জানলো, দেখলো ইউরোপ আমাদের চেয়ে কত বেশি এগিয়ে গেছে। আমরা পড়ে আছি কোন মানধাতার আমলে, অন্ধকারের মধ্যে। আমরা এতদিন যুক্তির রাস্তায় যাইনি, প্রশ্ন করিনি কেন এটা করব, শুধু অন্যেরা চালিয়ে নিয়ে এসেছে আমাদের। ডিরোজিও যখন তাদের মনে এই সব প্রশ্ন তুলে দিলেন, তখন তাদের মাথাটাই ঘুরে গেল বলা যায়। ভাবনা চিন্তা কেমন যেন ওলট পালট হয়ে গেল। তারা বলল, ভাই, আমরা এতদিন সব বিনা প্রশ্নে মেনে এসেছি, এবার আমাদের না মানার পালা শুরু হোক। তবে তারা মিথ্যে কথা একজনও উচ্চারণ করত না। এরা সমাজের কুপ্রথাগুলো দূর করার কথা ভেবেছে, কুসংস্কার ত্যাগ করার কথা ভেবেছে। খবরের কাগজ বার করে জ্ঞানের বিস্তার করেছে, স্কুল তৈরি করেছে এখানে ওখানে ছেলেদের শিক্ষার জন্য। এদের নাম হয়েছিল ইয়াং বেঙ্গল বা তরুণ বঙ্গ। কিন্তু এই সব চরম কাণ্ড কারখানার জন্য এদের অনেকের পায়ের তলায় মাটি ছিল না। দেশের মানুষ এদের ওপর ভরসা করতে পারেনি। কেউ কেউ আবার খ্রিস্টান হয়ে যাওয়াতে লোকেরা ভয় পেয়েছিল তাদের ওপর। বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, তুমি যাদের হয়ে লড়াই করতে চাও, যাদের জীবনকে বদলাতে চাও,
তাদের থেকে দূরে সরে গেলে চলবে না। তোমার কথাবার্তায়, চেহারায়, আচরণে দেশের মানুষ যেন বুঝতে পারে তুমি তাদেরই একজন। বিদ্যাসাগর ইংরেজ শাসকদের অনেকের বিশ্বাস ও বন্ধুত্ব পেয়েছিলেন, কিন্তু তিনি কোট প্যান্ট পরা নকল ইংরেজ সাজেননি তাদের খুশি করার জন্য। শিক্ষিত অনেক বাঙালি বাবুই তা করেছে, ওই হিন্দু কলেজের ছেলেরাও তাই করেছে। ফলে এমন হলো যে দেশের বেশিরভাগ মানুষের সঙ্গে কি পোশাক আশাকে, কি ভাষায় তাদের চেহারাটা এমন আলাদা হয়ে গেল যে দেশের মানুষ এদের তাদের আপন লোক বলে ভাবতেই পারল না। দেশের লোক ঈশ্বরচন্দ্রকে আপন লোক বলে, তাদেরই একজন বলে বিশ্বাস করবে। এই হলো পায়ের তলার সেই শক্ত মাটি। সেই শক্ত মাটির ওপর দাঁড়াতে চেয়েছিলেন বিদ্যাসাগর। সকলে যেখানে দেশের পোশাক ছেড়ে রাজার জাতের পোশাক পরতে শুরু করে, ঈশ্বরচন্দ্র সেখানে দেশের পোশাক, ধুতি, চাদর আর চটি জুতোয় সাজা বাঙালি চেহারা নিয়ে মাথা উঁচু করে পথ চলতেন। এই চেহারাটা ঈশ্বরচন্দ্র ইচ্ছে করে যেন জেদ করে রেখে দিয়েছিলেন। চারপাশের যখন সকলে সাহেব সাজছে, ইংরেজের নকল করবার ধুম পড়ে গেছে, তখন বীরসিংহের সেই এঁড়ে বাছুরটি দেশি ধুতি চাদর আঁকড়ে বসে রইলেন। ওটাই তার অহংকার। সকলে যা করছে আমিও তা করব কেন? এই বিষয়টি পরে গান্ধীজিরও চোখে পড়েছিল। তিনি লিখেছিলেন ঈশ্বরচন্দ্রের এই পোশাকের কথা। আমাদের তো মনে হয় বিলেতে পাশ করা ব্যারিস্টার গান্ধীজি পরে যে ভারতীয় খাটো ধুতি চাদরের ফকিরি পোশাক আর চপ্পল বেছে নিয়েছিলেন নিজের জন্য, তার মূলে ছিল বিদ্যাসাগরের সেই ছবিটি। বউবাজারে যেখানে তার বাসা, তার পাশের বাড়ির মোক্তারবাবুর চাকরের কলেরা হলো। মোক্তারবাবু তাকে বাড়ির বাইরে এনে রাস্তায় শুয়ে রাখলেন। ঈশ্বরচন্দ্র সে অবস্থায় তাকে দেখে আকুল হয়ে কাঁদতে লাগলেন। দুহাতে করে তুলে নিজের বাসায় নিয়ে এলেন। নিজের বিছানায় শুয়ে রেখে তার চিকিৎসা করালেন, তার প্রাণ ফিরিয়ে আনলেন। এ মানুষের সঙ্গে কার তুলনা করব? আশেপাশে আর একজনকেও দেখি না। মানুষের কষ্ট দেখলে চোখে জল আসে, প্রাণ গলে যায় ঈশ্বরচন্দ্রের। কিন্তু তাই বলে মানুষটি কি নরম কাদামাটির তৈরি? তা মোটেই নয়। তার শিরদাঁড়াটা বোধহয় পাথর বা ইস্পাতের, কারণ অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না তিনি। সংস্কৃত কলেজেরই গা ঘেঁষে হিন্দু কলেজের বাড়ি। তার ইংরেজ প্রিন্সিপাল কার সাহেবের ঘরে ঈশ্বর গেছেন কি একটা কাজে। গিয়ে দেখেন কার সাহেব টেবিলের ওপরে বুট জুতো পরা পা তুলে দিয়ে বসে আছেন। বিদ্যাসাগরকে দেখে তিনি পা নামালেন না, তাকে বসতে বললেনও না। বিদ্যাসাগর শক্ত মুখে কাজের কথাগুলো কোনো মতে শেষ করে ফিরে এলেন। কদিন পরে কার সাহেব নিজের কাজে এলেন বিদ্যাসাগরের ঘরে। তাকে দেখেই টেবিলের ওপর চটি জুতো শুদ্ধ পা তুলে দিলেন বিদ্যাসাগর। সাহেবকে বসতেও বললেন না। ভয়ঙ্কর রেগে গেলেন কার সাহেব। যে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক মাত্র, সে কিনা হিন্দু কলেজের প্রিন্সিপালকে এমন অপমান করতে সাহস পায়। কার সাহেব নালিশ জানালেন শিক্ষা সেক্রেটারি মৌয়াট সাহেবকে। মৌয়াট বললেন, কি ব্যাপার বিদ্যাসাগর? বিদ্যাসাগর জানালেন, দেখুন আপনারা সভ্য জাতি, আপনাদের কাছেই তো আমরা সভ্য আদব কায়দা শিখব। তা কার সাহেবই তো আমাকে সেদিন শিখিয়েছিলেন যে ভদ্রলোক ঘরে ঢুকলে জুতো শুদ্ধ পা টেবিলে তুলে বসে থাকতে হয়, বসতে বলাও বারণ। তিনি আমার সঙ্গে সেদিন যা করেছেন আমি ভাবলাম সেটাই বুঝি সভ্যতার নিয়ম, আমিও ঠিক তাই করেছি ওর সঙ্গে। মৌয়াট আর কি বলবেন, তিনি কার সাহেবকেই একটু বকে দিলেন মনে হয়, কারণ পরে কার সাহেব এসে নিজেই বিদ্যাসাগরের কাছে দুঃখ প্রকাশ করে গেলেন সেদিনকার দুর্ব্যবহারের জন্য।
রাজার জাত তো কি হয়েছে, এই গেঁয়ো গরিব ব্রাহ্মণ পণ্ডিত ঘরের ছেলে এসব তোয়াক্কা করতেন না। তিনি এও বলতেন, ইংরেজরা একই কাজ করবে অথচ বাঙালিদের 1.5 গুণ 2 গুণ মাইনে পাবে, তা হবে না। আমি যদি যোগ্য হই আমাকে সমান মাইনে দিতে হবে, না হলে ও চাকরি আমার চাই না। সংস্কৃত কলেজের সম্পাদক তখন বাবু রসময় দত্ত, বিদ্যাসাগর তারই সহকারী। বিদ্যাসাগরের মাথায় কলেজটিকে আরো ভালোভাবে চালানোর নানা বুদ্ধি আসে। পণ্ডিত অধ্যাপকেরা ক্লাসে এসেই ঘুমিয়ে পড়েন, ছাত্ররা পাখা নিয়ে বাতাস করতে থাকে তাদের। বিদ্যাসাগরের ধমকানিতে তা বন্ধ হলো। যিনি যখন খুশি আসতেন তাও বন্ধ হলো। কড়াকড়ি নিয়ম করে দিলেন বিদ্যাসাগর। আরো অনেক পরিকল্পনা আছে বিদ্যাসাগরের, সেগুলো লিখে ফেললেন। লিখে সম্পাদক রসময় দত্তকে বললেন শিক্ষা বিভাগে পাঠিয়ে দিতে। রসময় দত্ত ভাবলেন, আমার সহকারী দেখছি আমার উপর টেক্কা দিতে চাই। তিনি সে পরিকল্পনা কেটে ছেঁটে এমন করে পাঠালেন যে তাতে আসল প্রস্তাবের আর কিছুই রইল না। বিদ্যাসাগর রাগ করে চাকরি ছেড়ে দিলেন। সম্পাদক রসময় দত্ত অন্যদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ চাকরি তো ছাড়ছে বুঝলাম, কিন্তু খাবে কি বিদ্যাসাগর? বিদ্যাসাগরকে যে এ খবরটা দেয় তাকে বিদ্যাসাগর বলে দিলেন, বলো যে আলু পটল বেচবে বিদ্যাসাগর, না হয় মুদির দোকান করবে। অবশ্য মুদির দোকান তাকে করতে হয়নি। তার আগেই তিনি একটি প্রেস কিনেছেন, বই ছাপিয়ে বেশ কিছু রোজগারও করেছেন। 1.5 বছরের মতো তবু বেকার থাকতে হলো তাকে। 1849 খ্রিস্টাব্দের মার্চ থেকে ফিরে এলেন পুরনো জায়গা ফোর্ট উইলিয়াম কলেজে। এবারে 80 টাকা মাইনে, চাকরিটা প্রধান কেরানি আর কোষাধ্যক্ষের। অঙ্ক হিসেব ইত্যাদি তার বিশেষ পছন্দের জিনিস ছিল না, তবু সেই কাজ তাকে নিতে হলো। প্রায় 1.25 বছর এই পদে যোগ্যতা নিয়ে কাজ করলেন। তারপর 1850 খ্রিস্টাব্দে ফিরে এলেন আবার সেই সংস্কৃত কলেজে। এবারে চাকরি শিক্ষকতার, সাহিত্যের অধ্যাপকের কাজ পেলেন বিদ্যাসাগর। 90 টাকা মাইনে। পরের বছরই 150 টাকা মাইনেতে এই কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিযুক্ত হলেন বিদ্যাসাগর। মাত্র 10 বছর আগে তিনি ছিলেন এই কলেজের ছাত্র। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।